এনসিপির সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দফায় দফায় হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। হামলার মুখে গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নেয়া এনসিপি নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমদের সেনা প্রহরায় সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা জেলায় কারফিউ জারি করা হয়েছে। দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে আহত হয়েছে অর্ধ শতাধিক। পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা ও আগুন দেয় পতিত আওয়ামী লীগের কর্মীরা। নেক্কারজনক এই হামলার প্রতিবাদে কাল সারা দেশে ব্লকেট কর্মসূচি দিয়েছে এনসিপি। গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। জুলাই পদযাত্রায় গোপালগঞ্জের পৌর পার্কে পথসভা শেষে মাদারীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেই হামলার মুখে পড়ে এনসিপি নেতাকর্মীরা। হামলার মুখে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়ে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতাদের গাড়িবহর। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। রণক্ষেত্রে পরিণত হয় পুরো গোপালগঞ্জ। পুলিশের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। ইটপাটকেল নিক্ষেপ, রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরে 144 ধারা জারি করে গোপালগঞ্জ জেলা প্রশাসন। নিরাপত্তার কারণে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ নেতাদের সার্কিট হাউসে নেওয়া হয়। কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পরে এপিসিতে করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় এনসিপি নেতাদের। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জের পৌর পার্কে পথসভায় জানান, যে কোনো মূল্যে গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করা হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চলবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে জড়ো হবে। আজকে যে বাধা দেওয়া হলো, তারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের 6 জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না। এর আগে দুপুর 1:30টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ব্লকেট সহ বিক্ষোভ করছে এনসিপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিকেল 5:30 থেকে আধা ঘণ্টাব্যাপী ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। পরে জনদুর্ভোগ চিন্তা করে ব্লকেট প্রত্যাহার করে নেওয়া হয়। জামালপুরের শান্তিপূর্ণ ব্লকেট কর্মসূচি পালন করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহরের বিজয় চত্বর ও বিসিক সংলগ্ন দড়িপাড়া বাইপাস সড়কে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় জেলা সদরের সাথে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার যোগাযোগ অন্তত 40 মিনিট বন্ধ থাকে। ফেনীর মহিপালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এ সময় ঢাকা চট্টগ্রাম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও নওগাঁ, মানিকগঞ্জ, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এনসিপির নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে বর্বরতার জন্য যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। বাংলাদেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে। বিকেলে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহমদের পাঠানো বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে যে সহিংসতা হয়েছে তা সম্পূর্ণরূপে নিন্দনীয় ও অমার্জনীয়। শান্তিপূর্ণভাবে 1 বছর আগের বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালন করতে আসা তরুণ নাগরিকদের উপর এমন হামলা তাদের মৌলিক অধিকার হরণের শামিল। এনসিপির সদস্য, পুলিশ এবং সাংবাদিকরা আজ নির্মমভাবে হামলার শিকার হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং শারীরিকভাবে আঘাত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই বর্বরোচিত হামলা যা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও দলীয় কর্মীদের দ্বারা সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার জবাবদিহি অবশ্যই নিশ্চিত করা হবে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে হামলা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে। শোক আর শ্রদ্ধায় আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের স্মরণ করছে জাতি। জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শোকসভার আয়োজন করা হয়। এতে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তারা আশ্বাস দেন, অন্তর্বর্তী সরকার মেয়াদে আবু সাইদ হত্যার বিচার শেষ হবে। এদিকে আবু সাইদের মৃত্যুবার্ষিকীতে তার বাড়িতে ঢল নামে হাজারো মানুষের। কবরে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। সারা দেশে পালন করা হয় রাষ্ট্রীয় শোক। জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট রাজনৈতিক কারণে কক্সবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের নাম পাঠ্য বই স্থান পায়নি বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শহীদ ওয়াসিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে পেকুয়ায় মরহুমের কবর জিয়ারতের পর তিনি কথা বলেন। নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পর তার গ্রামের বাড়িতে যান ছাত্রদল নেতারা। এ সময় ওয়াসিমের পরিবারের খোঁজ খবর নেন তারা। গত বছর 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইদের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি। সরকারের দায়িত্বের প্রথম ধাপটি হওয়া উচিত ছিল যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের একদমই আমরা যেটি ব্যর্থতা যেটি মনে হচ্ছে সেটি। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ সারা দেশে পালিত হলো রাষ্ট্রীয় শোক। গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিনটি স্মরণে 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে সরকার। এই উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গেল বছর এই দিনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ মৃত্যুকে আলিঙ্গন করেন 2 হাত প্রসারিত করে, যার মৃত্যুর পরে শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় বিদ্রোহে। তবে যার প্রাণের বিনিময়ে সফল হলো আন্দোলন, সেই অভ্যুত্থান পরবর্তী দেশটা এখনো ভালো নেই বলে মনে করেন শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। তার বাবা চান ছেলে হত্যার সুষ্ঠু বিচার। বোনের দাবি 16 জুলাইকে আবু সাইদ দিবস হিসেবে পালনের। অন্যায়ের পক্ষে 100 বছর বাঁচার চেয়ে ন্যায়ের পক্ষে মরে যাওয়াটা সম্মানের, গর্বের। রংপুরের পীরগঞ্জে বেড়ে ওঠা আবু সাইদের চিন্তায় দর্শনে ছিল এমনই মনোভাব, যার প্রতিচ্ছবি আজও অমলিন আবু সাইদের ফেসবুক প্রোফাইলে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ 2024-এর কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে ছিলেন নেতৃত্বে। বৈষম্যের বিরুদ্ধে বলিষ্ঠ ছিল তার কণ্ঠস্বর। এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে, এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। 16 জুলাই 2024 আন্দোলনের এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা যখন ছত্রভঙ্গ হয়ে পড়ে, তখনই 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে যায় আবু সাইদ। ঠিক সেই মুহূর্তে ঘাতক পুলিশের গুলিতে নিভে যায় এক বীরের জীবন প্রদীপ। এই কবরেই শুয়ে আছেন গেল বছর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করা তরুণ মেধাবী যুবক আবু সাইদ, যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে। 9 ভাই বোনের অভাবের সংসারে কেবল আবু সাইদেরই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। পরিবারের স্বপ্ন ছিল তাকে নিয়ে আকাশ ছোঁয়া। ছেলের মৃত্যুর পর তাই তো বাকরুদ্ধ তার পরিবার। নতুন দেশের দিশা দেখালো যেই তরুণ, তার মায়ের বুক যে খালি, ফিরবে না প্রিয় সন্তান। বাংলাদেশ বেশি একটা ভালো এখনো হয়নি, এখনো সংবাদ পাওয়া যায় নাই ভালো। সহজ সরল বাবাটা বোঝে না এত কিছু। বড় বোন তার ভাইকে দেখতে চায় কাগজের পাতা থেকে শুরু করে সব জায়গায়। আমার ছেলে প্রথম শহীদ, সে ছেলের বিচারের প্রকৃতি কিছুই এখন পর্যন্ত হলো না। 1 বছর ফিরিয়ে এলো। এখন আমি সরকারের কাছে এই দাবি জানাই যে আমার ছেলে প্রকৃতিতে যারা গুলি করে হত্যা করছে, তার সাথে যারা জড়িত, এদের ঘরক আইনের আওতায় আনি বিচার করা হোক। 1 বছর হয়ে গেছে আমার ভাইয়ের রক্ত জানি ব্যথা না যায়, যে 16 জুলাই দিবস পালিত হয়, এটাই আমাদের কাছে চাওয়া। পীরগঞ্জের প্রত্যন্ত বাবনপুর গ্রাম এখন সকলের কাছে চেনা। নতুন ঘর উঠেছে, সংসারে টাকা আসে, শুধু নেই আবু সাইদ। যারা নির্যাতিত ছিল, বন্দী ছিল, জেল হাজতে ছিল, আয়না ঘরে ছিল, ওরা কি আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই? সেটা হয়তো আবার ছেলের ছেলেই কবুল করছে আল্লাহ। গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কাউকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না। নিজের ভেরিফাইড পেজে তিনি আরও জানান, পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড অনেকের বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যা মামলায় 3 আসামিকে 28 জুলাই হাজিরের নির্দেশ দিয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি সহ 8 আসামিকে
অভিযোগ গঠনের শুনানির দিনে বুধবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় মোট 16 আসামির মধ্যে ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক। দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের 28 জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। অন্যথায় তাদের অনুপস্থিতিতেই চলবে মামলার বিচার। যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28 জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া আরেক মামলায় লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ 3 জনকে 28 জুলাই হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নতুন আরেকটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ দাখিল করা হয়েছে। 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আগামী 28 জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ তাদেরকে প্রডিউস করা হয় এবং সেই দিন থেকে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আনুষ্ঠানিকভাবে 2টি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 4 আগস্ট। আরেক মামলায় 11 আগস্ট সাক্ষ্য নেওয়া হবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার শুরু হতে যাচ্ছে আগামী মাসে। বিচারের সার্বিক অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, দ্রুত গতিতেই চলছে বিচার কাজ। জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই মানবতা বিরোধী অপরাধের তদন্ত ও বিচার চলছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রাষ্ট্র সংস্কারের সব ব্যাপারে ঐকমত্যে চাপ দেয়া হলে তা বাকশালে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেসব ব্যাপারে ঐকমত্য হবে তা দিয়ে জুলাই সনদ ঘোষণার কথা জানান তিনি। অনলাইন সংবাদ মাধ্যম বাংলা এডিশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাঝহার বলেন, একটি বড় দলের কারণে মৌলিক সংস্কার হচ্ছে না। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের নেতৃত্বে একদল পেশাদার সংবাদকর্মী নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন অনলাইন সংবাদ মাধ্যম বাংলা এডিশন। বাংলা এডিশন কিভাবে এগিয়ে যায় সেটাও আপনাদের দায়িত্ব। 24-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান। যেভাবে বিপ্লব হয়েছে এভাবে যেন আগামী দিনে শহীদরা আর কোনো রক্ত দিতে না হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন, কনক সরোয়ার, জুলকার নাইন শায়ের ও পিনাকি ভট্টাচার্য। আজকের এই দিনে বাংলা এডিশন নামে এই যে একটা অনলাইন পোর্টালের যে যাত্রা শুরু, এটি অত্যন্ত তাৎপর্যবহ। বাংলা এডিশনের যারা স্টাফ আছেন তাদেরকে দেখছেন, এরকম এক ঝাঁক তরুণকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। এই দেশের মানুষ যা দেখতে চায়, যেটা মানুষ শুনতে চায়, সেটা আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শোনাবো ইনশাল্লাহ। এখানে বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্ত প্রধান নেতারা আছেন, আমার অত্যন্ত প্রিয় আপনারা। মাঝে মাঝে আপনাদের সাথে আমার কিছু টেনশন তৈরি হয়, আমি হয়তো নিজেও তৈরি করি। এটা ভালোবেসে, এটা প্রত্যাশা থেকে, এটা শত্রুতা থেকে না। আপনারা সবাইকে এখানে দেখে খুব ভালো লাগছে, আমি বেশ আনন্দিত। পরে স্বাগত বক্তব্যে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, বিশ্বের কোনো দেশেই শতভাগ সাম্য প্রতিষ্ঠিত হয়নি। ৭১-এর পর আমার দৃষ্টিতে আমরা স্বাধীনতা এনেছি। এই বীর যোদ্ধারা সেদিন যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল। বারবার এই কথা বলি, আবারও বলছি, দেশটিকে আমরা গড়তে পারিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে কোনো অনৈক্য থাকা উচিত নয়। রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে না পারি, শত সংস্কার করবো বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না। আমরা যদি রাজনীতিতে আবার সেই কালচার ফিরিয়ে আনি যে অশালীন বক্তব্য এবং চরিত্র হনন, ব্যক্তিগত আক্রমণ, এগুলোর থেকে সরে গিয়ে আমরা যদি আমাদের প্রত্যেকটি দলের যার যার নীতি আদর্শ আছে তার প্রতি আমরা সেই জায়গাগুলো প্রমোট করি,
এবং সেই জায়গাতে ডিফারেন্স থাকবে, এটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই। রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজার বলেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না। কিছু কিছু শব্দ ব্যবহার শুরু হয়েছে গণঅভ্যুত্থানের পরপরই, সেটা হচ্ছে যে এই সরকার নির্বাচিত সরকার নয়। তার মানে ভোট দিলেই শুধু জনগণ নির্বাচন করে, রক্ত দিয়ে যারা নির্বাচিত হয় ওরা নির্বাচিত নয়। আর আমাদের হলো বাংলাদেশে একটা মাত্র কাজ হলো প্রতি 5 বছর পর পর আমরা কারা আমাদেরকে লুট করবে, কারা আমাদেরকে লুণ্ঠন করবে, ওদেরকে নির্বাচিত করা। তো এটা তো বাংলাদেশ হতে পারে না, এই জন্য তো আমরা শহীদ হইনি। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, দেশ এখনো শঙ্কামুক্ত নয়। আমাদের অনিশ্চয়তা ছিল, এখনো আছে। আমরা একটা ট্রানজিশন পিরিয়ড পেরিয়ে আসছি। এক্ষেত্রে আমার কথা একটাই থাকবে, সেটি হচ্ছে যে আমরা যাতে 24-এর যে অক্ষ ছিল সেই অক্ষটা যাতে আমরা হারিয়ে না ফেলি। নতুন সংবাদ মাধ্যমটিকে শুভকামনা জানিয়ে বক্তারা বলেন, ডান বা বামপন্থী নয়, হতে হবে বাংলাদেশপন্থী। নীরবতারা বাদ দেন, আল্লাহর ওয়াস্তে যা বলেন তা বিশ্বাস করেন। বাংলাদেশে বসবাস করে যারা এদেশের স্বাধীনতা স্বীকার করে না তাদের জনগণ কখনোই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, কিছুদিন ধরে পরিকল্পিতভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে নানা অপপ্রচার চলছে। জামাতের দিকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক দেশের স্বার্থে বিভেদ সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। বিএনপির শীর্ষ নেতাদের নামে অশ্লীল বক্তব্য ও কটূক্তিকারীদের সতর্ক করে বক্তারা বলেন, এর সাথে জড়িতদের দেশবাসী প্রত্যাখ্যান করবে। যদি কেউ সত্যিকার দেশকে ভালোবাসে, যদি তারা মনে করে যে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী, যদি তারা মনে করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে তারা বিশ্বাসী, তাহলে আমি মনে করি, আমি নিজের মনে এই প্রতীতি রাখি যে এই বাংলাদেশে কোনো বিদ্বেষ, কোনো বিভেদ থাকবে না। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব এড়িয়ে থাকতে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে রাখা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তবে নির্বাচনী তফসিলে নৌকা প্রতীক থাকছে বলেও জানান তিনি। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন। অন্য কোনো দল নৌকা প্রতীক পাবে না জানিয়ে সচিব বলেন, কোনো চাপে আওয়ামী লীগের মার্কা ওয়েবসাইট থেকে সরানো হয়নি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে? এর পরদিন নিজেদের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। শিডিউলে কিন্তু এটা আছে, এখানে ওয়েবসাইট ইজ এ সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম। বাংলাদেশ আওয়ামী লীগ এর পাশে, এই নামের পাশে স্থগিত বলে একটা কথা আছে। স্থগিতের সাথে পরবর্তী জিনিসগুলো কনফিউশন সৃষ্টি করতে পারে, সেই জন্যই কমিশন মনে করেছে এটাকে সরিয়ে দেওয়াই ভালো, এর বাইরে আর কোনো কিছু। অর্থনীতিতে স্বস্তি ফেরাতে নীতি সুদ হার বা রেপো রেট পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যবসা বাণিজ্যে গতি বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এতে ঋণ গ্রহণের সুদ কমবে, বাড়বে বিনিয়োগ। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জও বাড়বে। নীতি সুদ হার কমানোর সিদ্ধান্তকে বাংলাদেশ ব্যাংকের সম্প্রসারণমূলক মুদ্রানীতির পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারল্য ব্যবস্থাপনায় ভারসাম্য আনতে এবং ঋণ সুবিধা সহজ করতে নীতি সুদ হার 8.5% থেকে কমিয়ে 8% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ গ্রহণে সুদের হার কমবে, ফলে বাজারে অর্থ সরবরাহ বাড়বে। এই প্রক্রিয়াকে বিশ্লেষকরা বাংলাদেশ ব্যাংকের সম্প্রসারণমূলক মুদ্রানীতি পদক্ষেপ হিসাবে দেখছেন। সেন্ট্রাল ব্যাংক ইজ লুকিং ফর এক্সপ্যানশন মনিটারি পলিসি। তার মানে সেন্ট্রাল ব্যাংক নীতি সুদ হার কমিয়ে লোনের রেট নামাতে চায় এবং মার্কেটে তারগুলো সহায়তা দিতে চায়। এসডিএফটা ছিল ব্যাংকগুলো দিনের শেষে যে এক্সেস লিকুইডিটি থেকে সেটা যেটা পার্ক করতে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, সেখানে আগে যেতে 8.5%, এখন দিবে 8%। নীতি সুদ হার কমিয়ে তাদের খরচ বাঁচিয়েছে এবং একটা ইন্ডিকেশন দিতে যাচ্ছে মার্কেটে যে আমরাও যেন আপনার ডিপোজিটের নামাই। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্তে স্বল্প মেয়াদে ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনলেও দীর্ঘমেয়াদী সুবিধা পেতে আর্থিক সংস্কার জরুরি।
যারা আমানতকারী তারা কিন্তু আর আস্তে আস্তে আমানত রাখা কমিয়ে দেবেন। অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি করার যে সুযোগটা ছিল, আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে সেটা বাংলাদেশ ব্যাংক সেটি এড়িয়ে গেছে। ডিপোজিট ফ্যাসিলিটি কমানো হয়েছে, সুতরাং আমি মনে করি যে প্রপোর্শনেটলি আসলে ওই যে লেন্ডিং ফ্যাসিলিটি সেখানেও কিন্তু কমানোর সুযোগ রয়েছে এবং এটা করা উচিত। এবং একই সঙ্গে ওভারনাইট রেপো রেট যেটি আছে, তো সেটির ক্ষেত্রে কিছু যদি মডিফিকেশন আসে, কিছুটা কমে, তাহলে আমি মনে করি যে সেটা অর্থনীতির জন্য ভালো হবে। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদহার করিডোরের সীমা 11.5% এবং রেপো সুদহার নীতি 10% অপরিবর্তিত রয়েছে।